এই ভাত দে। ভাত কোথায় যে ভাত দেব? তুই কি চাল দিয়ে গেছিলি? আমি কি নিজে রোজগার করে আনবো? কি কি বললি তুই? কবে রে হতচ্ছাড়ি? হ্যাঁ হ্যাঁ। আহ! আজ স্টোরি নাইটস উইথ বাবন চ্যানেলে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প, শাস্তি। নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি বাবন। শাস্তি গল্পটি ১৩০০ বঙ্গাব্দে মানে ইংরেজির ১৮৯৩ সালে সাধনা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। বর্তমানে এই গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্পের সংকলন গল্পগুচ্ছ থেকে নেওয়া হয়েছে। শুরু হচ্ছে আজকের গল্প, শাস্তি। রোজকার মতো সেদিন সকালেও দুই ভাই দুঃখীরাম রুই এবং ছিদাম রুই দা হাতে জন খাটতে বের হলো। তাদের স্ত্রীরা তখন উত্তপ্ত ঝগড়ায় মগ্ন। তুই তুই চুরি করেছিস আমার আচারের কৌটো। সকাল সকাল মিথ্যে কথা বলো না তো দিদি। ঝগড়ার বিষয় দুঃখীর স্ত্রী রাধার আচারের কৌটো। দাওয়ায় বসে সুপারি কাটতে কাটতে রাধা বলল, মিথ্যে বলিস নে ছোট, তুই সরিয়েছিস আমার আচারের কৌটো। বারান্দার ওপাশে বসে ছিদামের স্ত্রী চন্দরা গলা উঁচিয়ে জবাব দিল, আমার বই গেছে তোমার ওই নষ্ট আচার খেতে। নষ্ট? ওর মতো ছোট লোক আমি নই রে যে নষ্ট আচার খাবো। ভালোই ভালোই দিয়ে দে বলছি। কি তুমি তুমি আমার ছোট লোক বললে? এই কথার পরেই ঝগড়া লেগে গেল দুই যায়। দেখেছো যত বড় মুখ নয় তত বড় কথা। ও মা গো, আমার গায়ে হাত তুলতে এসেছে। কেমন ঘরের মেয়ে গা তুমি, অসভ্য ছোট লোক, মিথ্যেবাদী মেয়ে ছেলে। আমি কোথায় হাত তুললুম তোর গায়ে? নিত্যদিনের অন্যান্য প্রাকৃতিক শব্দের মতো এই কলহ কোলাহল পাড়াশুদ্ধ লোকের অভ্যাস হয়ে গিয়েছিল। দুই জায়ের কণ্ঠস্বর শোনা মাত্র প্রতিবেশীরা বলতো, ওই যে বেঁধে গেছে। অর্থাৎ সবাই যেমন আশা করেছিল ঠিক তেমনই ঘটেছে। রোজ ভোরে পূর্ব দিকে সূর্য উঠলে কেউই কখনো কারণ জিজ্ঞেস করে না। রুই বাড়িতেও দুই জায়ের মধ্যে যখন একটা হৈ হৈ পড়ে যায়, তখন কারণ জানার জন্য কারো মনে কোনরূপ কৌতূহলের উদ্রেক হয় না। অবশ্য এই ঝগড়া যে প্রতিবেশীদের চেয়ে দুই স্বামীকেই বেশি স্পর্শ করত তাতে সন্দেহ নেই, কিন্তু সেটা নিয়ে তাদের আলাদা করে কোনো অসুবিধে হতো না। দুই ভাই যেন দীর্ঘ সংসার পথ একটা এক্কা গাড়িতে চলেছে, যে গাড়ির দুই দিকের দুই স্প্রিংবিহীন চাকায় অবিশ্রাম ঝরঝর খড়খড় শব্দ হচ্ছে। এই শব্দকে তারা জীবন রথযাত্রার একটা বিধিবিহিত নিয়মের মধ্যেই ধরে নিয়েছিল। ফলে যেদিন কোনো শব্দ হতো না, সমস্ত থমথম ছমছম করত, সেদিন একটা আসন্ন অনৈসর্গিক উপদ্রবের আশঙ্কা জন্মাত। সেদিন যে কখন কি হবে তা কেউ হিসেব করে বলতে পারত না। আমাদের এই কাহিনী যেদিন শুরু, সেদিন সন্ধ্যায় দুই ভাই জমিদার বাড়ির কাছারি ঘরের চাল মেরামত করে ফিরছিল। সারা দিনের খাটুনিতে দুইজনেই পরিশ্রান্ত, মুখে বিরক্তির ভাব স্পষ্ট। রাস্তায় জমা জল বাঁচিয়ে হাঁটতে হাঁটতে ছিদাম বলল, জমিদারদের কোনো মায়া দয়া হয় না দাদা। আরে আরে, দয়া মায়া থাকলে কি আর অত টাকা করতে পারে?
পেয়াদাগুলো সেরকম সারাদিন চালের ওপর খাটলাম, একটু একটু খেতেও দিল না ঠিক মতো। আরে 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 এর চেয়ে তো ওপারের চরে, আরে দেখে চল, জল রয়েছে। আরে এর চেয়ে তো ওপারের চরে ধান কাটতে গেলে ভালো হতো। অন্তত অন্তত কয়েক কাঠি নতুন ধান তো পেতাম। সবাই সবাই ওখানেই গেছে। আর মুখ দেখে যে সকালে উঠেছিলাম, কে জানে পেয়াদাগুলো আমাদেরই ধরে নিয়ে গেল। এই এই তাড়াতাড়ি পা চালা, সারাদিন খাটাখাটনির পর এরকম ইস, এভাবে হাঁটা যায়? খিদের তেষ্টায় বুক একেবারে ফেটে যাচ্ছে। পয়সাও বেশি দিল না, খেতেও দিল না। ও বদলে বদলে খালি কথা শোনালো। দাদা দাদা মাথা গরম করো না দাদা। এই এই কেন মাথা গরম করবো না? ওরা কি বোঝে? হ্যাঁ, ওরা কি বোঝে চাল ছাওয়ার? তাও এসে বলবে হচ্ছে না দুঃখী, ঠিক করে কর, ফাঁকি দিলে কিন্তু খবর আছে। দাদা দাদা চলো চলো, আমরা অন্য কোনো গায়ে চলে যাই। কোথায় আর যাব? এই জমিদারের খপ্পর থেকে আর এক জমিদারের খপ্পরে গিয়ে পড়তে হবে। দুঃখীরাম মানুষটা লম্বা চওড়া, চোখজোড়া এই দৃশ্যমান সংসারকে যেন ভালো করে বোঝে না, অথচ একে কোনোরূপ প্রশ্নও করতে চায় না। এমন নিরীহ অথচ ভীষণ, এমন সবল অথচ নিরুপায় মানুষ অতি দুর্লভ। অন্যদিকে ছিদামকে একখানি চকচকে কালো পাথরে খোদাই করে কে যেন বহু যত্নে গড়ে তুলেছে। মেদহীন ঝরঝরে শরীর, কোথাও কোনো টোল খায়নি। কোথাও যাওয়ার জায়গা নেই, চারিদিকে যা আকাল পড়েছে, নিজেদের ঘরেই শস্য নেই। কথা বলতে বলতে দুই ভাই বাড়ি ঢুকে দেখল সারা বাড়িতে নিস্তব্ধতা গম গম করছে। কোনো উপায় দেখছি না। বাইরেও সেদিন অত্যন্ত গুমোট। দুপুরে এক ফসলা বৃষ্টি হয়েছিল, এখনও আকাশে মেঘ জমে আছে, হাওয়ার লেশমাত্র নেই। বর্ষায় ঘরের চারপাশের আগাছাগুলো বেশ বড় হয়ে উঠেছিল। সেখান থেকে আর বাগানের পিছনের জলমগ্ন পাটের ক্ষেত থেকে জমা ভেজা গন্ধ প্রাচীরের মতো ছেয়ে ধরেছিল দুঃখীদের বাড়ি। গোয়ালের পাশের ডোবায় অসংখ্য কোলা ব্যাঙ ডাকছিল তারস্বরে। দুই ভাই দেখল ছোট যা চন্দরা মাটিতে আঁচল পেতে চুপ করে পড়ে আছে, তার থমথমে মুখে কান্নার দাগ স্পষ্ট। বড় যা রাধাও মুখ ফুলিয়ে দাওয়ায় বসে আছে। দুঃখীর 1.5 বছরের ছেলেটি উঠোনের এক কোণে চিত হয়ে ঘুমোচ্ছে। ক্ষুধার্ত দুঃখীরাম বারান্দায় উঠতে উঠতে স্ত্রীকে বলল, এই ভাত দে। দুঃখীরামের কথায় রাধা তেলে বেগুনে জ্বলে উঠল। সুতীব্র কণ্ঠে চিৎকার করে বলে উঠল, ভাত কোথায় যে ভাত দেব? তুই কি চাল দিয়ে গেছিলি? আমি কি নিজে রোজগার করে আনবো? সারা দিনের খিদে, ক্লান্তি আর লাঞ্ছনার পর স্ত্রীর এমন কর্কশ উত্তর, বিশেষ করে শেষ কথাটার গোপন বিশ্রী ইশারা দুঃখীর সহ্যের সীমা ছাড়িয়ে গেল। ক্রুদ্ধ বাঘের মতো গম্ভীর গর্জনে সে বলে উঠল, কি কি বললি তুই? অবেরে হতচ্ছাড়ি! কথাটা বলেই মুহূর্তের মধ্যেই দা নিয়ে কিছু না ভেবেই একেবারে স্ত্রীর মাথায় বসিয়ে দিল দুঃখী। আজই আজ শেষ করে দেব তোকে। দায়ের আঘাতে রাধা ছোট জায়ের কোলের কাছে পড়ে গেল। মাথা ফেটে রক্ত বেরিয়ে সেই রক্ত চন্দরার শাড়ির খোলা আঁচল ভিজিয়ে দিল। নিমেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল রাধা।
চন্দরা চিৎকার করে উঠল। কি কি হলো গো? কি হলো? কি হলো? কি হলো গো? কি হলো? কি হলো? ছিদাম সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরল। চুপ চুপ চুপ, কথা বলিস না, কথা বলিস না। কি হলো? কি হলো গো? কি হলো? কি হলো? কি হলো? দুঃখীরাম দা ফেলে মুখে হাত দিয়ে হতবুদ্ধির মতো মাটিতে বসে পড়ল। বাড়ির ভেতরে যখন এই ভয়ঙ্কর ঘটনা ঘটছে, বাইরে তখন পরিপূর্ণ শান্তি। রাখালের দল গরু নিয়ে গ্রামে ফিরছে। ওপারের চরে যারা নতুন ধান কাটতে গিয়েছিল তারা সবাই 2-4 আটি ধান নিয়ে নিজের নিজের বাড়িতে ফিরে এসেছে। এমন সময় চক্রবর্তী বাড়ির রামলোচন চক্রবর্তী জমির খাজনা নেওয়ার জন্য দুঃখীর বাড়িতে এলেন। দুঃখী রামলোচনের ওরফা প্রজা। সদর দরজা দিয়ে দুঃখীর বাড়িতে ঢুকেই রামলোচনের গা ছমছম করে উঠল। তিনি দেখলেন ঘরে এখনো প্রদীপ জ্বালা হয়নি। অন্ধকার দাওয়ায় 2-4টে অস্পষ্ট মূর্তি দেখা যাচ্ছে। আর দাওয়ার এক কোণে দুঃখীর ছোট ছেলেটি যতবার মা মা করে চিৎকার করতে চাইছে, ছিদাম তার মুখ চেপে ধরছে। চুপ 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 চুপ, কথা বলিস না, চুপ কর, চুপ কর। রামলোচন একটু ভীত কণ্ঠে জিজ্ঞেস করলেন, দুঃখী, দুঃখী আছিস নাকি রে? দুঃখী এতক্ষণ পাথরের মূর্তির মতো নিশ্চল বসেছিল। তার নাম ধরে ডাকা মাত্র একেবারে অবোধ বালকের মতো কেঁদে উঠল। ছিদাম তাড়াতাড়ি উঠোনে নেমে রামলোচনের কাছে এসে বলল, কি 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 হয়েছে দাদা ঠাকুর? রামলোচন জিজ্ঞেস করলেন, বউরা কি আজও ঝগড়া করে বসে আছে? আজ সারাদিনই তো চিৎকার চেঁচামেচি শুনলুম। এতক্ষণ ভেবে ছিদাম সিদ্ধান্ত নিয়েছিল রাত একটু গভীর হলে মৃতদেহ কোথাও সরিয়ে ফেলবে। ইতিমধ্যে যে রামলোচন চক্রবর্তী এসে উপস্থিত হবেন তা সে কল্পনাও করেনি। ফলে রামলোচনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে ভ্যাবাচাকা খেয়ে গেল। ভয়ার্ত কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ 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 খুব ঝগড়া হয়েছে। হ্যাঁ, সেজন্যে দুঃখী কাঁদে কেন রে? ছিদাম দেখল আর রক্ষে নেই। 7-5 না ভেবেই সে আচমকা বলে ফেলল, ঝগড়া করে ছোট বউ বড় বউয়ের মাথায় এক দায়ের কোপ বসিয়ে দিয়েছে। উপস্থিত বিপদ ছাড়া যে আর কোনো বিপদ থাকতে পারে এ কথা সহজে মনে হয় না। ছিদাম তখন ভেবেছিল এই ভীষণ সত্যের হাত থেকে কি করে রক্ষা পাওয়া যায়, অথচ মিথ্যে যে তার চেয়েও ভীষণ হতে পারে তা তার মাথায় ছিল না। তাই রামলোচনের প্রশ্ন শোনা মাত্র তার মাথায় যা এলো সেটাই বলে দিল। রামলোচন চমকে উঠে বললেন, হ্যাঁ, বলিস কি? মরেনি তো? মরে গেছে। কথাটা বলেই ছিদাম রামলোচনের পা জড়িয়ে ধরল। রামলোচন মনে মনে ভাবলেন, ভর সন্ধ্যাবেলায় এ কি বিপদে তাকে পড়তে হলো। আদালতে সাক্ষ্য দিতে দিতেই তো তার প্রাণ বেরিয়ে যাবে। ছিদাম তার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, দাদা ঠাকুর, দাদা ঠাকুর, এখন এখন আমার বউকে বাঁচাবার উপায় বলে দিন। দাদা ঠাকুর,
আমার বউকে বাঁচাবার উপায় বলে দিন দাদা ঠাকুর। মামলা মোকদ্দমার ব্যাপারে গ্রামের সবাই রামলোচনের কাছে উপদেশ নিতে আসত। তিনি একটু ভেবে বললেন, দেখ দেখ, এর একটাই উপায় আছে। তুই এখনই থানায় যা, বলকে তোর বড় ভাই দুঃখী কাজ শেষ করে সন্ধ্যাবেলায় ঘরে এসে ভাত চাইছিল। ঘরে ভাত তৈরি নেই দেখে স্ত্রীর মাথায় দা বসিয়ে দিয়েছে। থানায় এ কথা বললে ছুরিটা বেঁচে যাবে। রামলোচনের উপদেশ শুনে ছিদামের কণ্ঠ শুকিয়ে গেল। সে পা ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ঠাকুর, বউ গেলে বউ পাবো, কিন্তু কিন্তু দাদা ফাঁসি গেলে তো আর দাদা পাবো না। রামলোচনেরও ছিদামের কথাটাকে যথেষ্ট যুক্তিসঙ্গত বলেই মনে হলো। তিনি বললেন, হ্যাঁ, তবে তবে যেমনটি ঘটেছে তাই বলিস, সব দিক রক্ষা করা অসম্ভব। আর কথা না বাড়িয়ে অবিলম্বে রামলোচন চলে গেলেন। দেখতে দেখতে গ্রামে রাষ্ট্র হয়ে গেল। রুইদের বাড়ির চন্দরা রাগারাগি করে বড় জায়ের মাথায় দা বসিয়ে দিয়েছে। বাঁধ ভাঙলে যেমন জল আসে, গ্রামের মধ্যে তেমন হু হু শব্দে পুলিশ চলে এলো। অপরাধী এবং নিরপরাধী সকলেই দারুণ চিন্তিত হয়ে উঠল পুলিশের আগমনে। ছিদাম ভাবল, যে পথ কাটা হয়ে গেছে সেই পথেই চলতে হবে। সে রামলোচন চক্রবর্তীর কাছে নিজ মুখে যে কথা বলেছে সে কথা গা শুদ্ধ রাষ্ট্র হয়ে পড়েছে। এখন আবার কথা উল্টে গেলে কি জানি কি হতে কি হয়ে যাবে। সে নিজেই কিছু ভেবে পেল না। কোনো মতে তার বলা কথাটাই ধরে রেখে তার সঙ্গে আর 5টা গল্প জুড়ে স্ত্রীকে রক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই। ছিদাম তার স্ত্রী চন্দরাকে বলল, তুই দোষ স্বীকার করে নেব। ছিদামের কথা শুনে চন্দরা একেবারে বজ্রাহত হয়ে গেল। ভীত কণ্ঠে সে বলল, আমি তো কিছু করিনি। যা বলছি তাই কর। শোন, তোর কোনো ভয় নেই, আমরা তোকে বাঁচিয়ে নেব। ছিদাম আশ্বাস দিল বটে, কিন্তু তার গলা শুকিয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তো নিজেও জানে না কিভাবে বউকে বাঁচাবে। চন্দরার বয়স 17 কি 18, স্বাস্থ্যবতী চেহারা, গোলগাল মুখ, শরীর অনতি দীর্ঘ, আটোসাটো, সুস্থ সবল। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন একটি মাধুর্য আছে যে চলাফেরার সময় দেহের কোথাও কিছু যেন বাঁধে না, ঠিক একটা নতুন নৌকার মতো। পৃথিবীর সব বিষয়ে তার একটা কৌতুক এবং কৌতূহল আছে। পাড়ায় গল্প করতে যেতে ভালোবাসত চন্দরা। বড় বউটি ছিল এর ঠিক উল্টো, অত্যন্ত এলোমেলো, ঢিলেঢালা, অগোছালো। মাথার কাপড়, কোলের শিশু, ঘরকন্যার কাজ কিছুই সে সামলাতে পারত না। হাতে বিশেষ কোনো কাজ নেই, অথচ কখনোই যেন সে অবসর পেত না। ছোট যা তাকে বিশেষ কিছু বলতো না, মৃদু স্বরে 2-একটা তীক্ষ্ণ দংশন করত, আর সে হাউ হাউ দাউ দাউ করে রেগে বকাঝকা করে পাড়া শুদ্ধ অস্থির করে তুলত। ছিদাম তার স্ত্রীকে একটু বেশি ভালোবাসত। দুজনে ঝগড়া করত, আবার ভাবও হতো। কেউ কাউকে পরাস্ত করতে পারত না। সেদিনের ঘটনার কিছুদিন আগেও দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। ছিদাম কাজের বাহানায় মাঝে মাঝে দূর গ্রামে গিয়ে 1-2 দিন থেকে আসত, অথচ
কিছু পয়সা কড়ি আনত না। লক্ষণ মন্দ দেখে চন্দরাও বাড়াবাড়ি শুরু করলো। যখন তখন নদীঘাটে যেতে শুরু করলো, আর পাড়া বেরিয়ে এসে পাশে মজুমদারের মেজ ছেলের ব্যাপারে অনেক কথা বলতে লাগলো। চন্দরার এই আচরণ ছিদামকে অস্থির করে তুলেছিল। শেষে একদিন না থাকতে পেরে ছিদাম রাধাকে বলল, তুমি তুমি ওকে একটু দেখে শুনে রাখতে পারো তো বৌদি? ও বাবা, ও মেয়ে ঝড়ের আগে ছোটে, ওকে আমি সামলাবো কেমন করে? এই আমি বলে দিচ্ছি, ও কোনোদিন কোনো সর্বনাশ করে বসবে। চন্দরা পাশের ঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলল, কেন দিদি, তোমার এত ভয় কিসের? ও মা, ভয় থাকবে না? তুই কুলোটা হলে লোকে তো আমাকেও বদনাম দেবে। চন্দরা রাধার মুটিয়ে যাওয়া শরীরের দিকে একবার তাকিয়ে মুচকি হেসে বলল, আমি কি হব সে আমি বুঝে নেব, তুমি নিজের দিকে তাকাও। আবার যদি কোনোদিন শুনি তুই একা ঘাটে গেছিস, তোর হাড় ভেঙে দেব। তাহলেই তো হাড় জুড়োয়। কথাটা শেষ করেই বাইরে বেরোবার জন্য পা বাড়ালো চন্দরা। ছিদাম এক লাফে তার চুল ধরে টেনে ঘরে ঢুকিয়ে দরজায় তালা দিয়ে দিল। তবে রে, ছাড় আমাকে, ছাড়। চল 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 হারামজাদি। কাজ শেষ করে সন্ধ্যাবেলায় ফিরে এসে ছিদাম দেখল ঘর খোলা, ঘরে কেউ নেই। চন্দরা তার মামার বাড়ি চলে গেছে। ছিদাম বহু কষ্টে অনেক সাধ্য সাধনায় সেবার তাকে ঘরে ফিরিয়ে এনেছিল। তারপর থেকে আর কোনো জবরদস্তি ছিদাম করত না, কিন্তু মনে মনে বেশ অস্বস্তিতে ভুগত। তার এই চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি সদা শঙ্কিত ভালোবাসা উগ্র বেদনার মতো বিষম যন্ত্রণার হয়ে উঠেছিল। এমনকি এক একবার মনে হতো, এ যদি মরে যায় তবে ছিদাম একটুখানি শান্তি লাভ করতে পারে। এমন সময় ঘরে এই বিপদ ঘটল। চন্দরাকে যখন তার স্বামী খুন স্বীকার করে নিতে বলল, সে স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। তার কাজল চোখ দুটি কালো আগুনের মতো নীরবে স্বামীকে দগ্ধ করতে লাগল। চন্দরার সমস্ত শরীর মন যেন ক্রমেই সংকুচিত হয়ে স্বামী রাক্ষসের হাত থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছিল। পুলিশ এসে জেরা শুরু করার আগেই রামলোচন চক্রবর্তীর সাজানো গল্পের মতো করে ছিদাম চন্দরাকে বুঝিয়ে দিল পুলিশকে কি কি বলতে হবে। ছিদাম বলল, তোমার তোমার কিছু ভয় নাই। শোনো, পুলিশকে বলবে বর্দি তোমার দিকে বটি নিয়ে তেড়ে এসেছিল। তুমি তখন তুমি নিজেকে বাঁচাতে দা দিয়ে ঠেকাতে গিয়েছিলে। তখন ওই ধস্তাধস্তিতে দা ছিটকে গিয়ে বর্দির মাথায় লেগেছে। হ্যাঁ, তো তখন দা গিয়ে বর্দির মাথায় লেগেছে, বুঝলে? শোনো শোনো শোনো, পুলিশ যত যাই বলুক, তুমি কিন্তু এর বাইরে আর কিচ্ছু বলবে না, ঠিক আছে? চন্দরা কিছু বুঝল কিনা এর পাওয়া গেল না। সে কাঠের মূর্তির মতো হয়ে বসে রইল। ছিদাম যখন চন্দরাকে দোষের ভার নিতে বলছিল, একটা দীর্ঘশ্বাস ফেলে দুঃখী জিজ্ঞেস করল, কিন্তু বৌমার যদি কিছু হয়ে যায়? ওকে 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 আমি বাঁচিয়ে নেব দাদা। ওসব নিয়ে তুমি 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 ভেবো না। ওকে আমি বাঁচিয়ে নেব। পুলিশ তদন্ত শুরু করল। চন্দরাই যে তার বড় যাকে খুন করেছে, গ্রামের সকল লোকের মনে এই বিশ্বাস বদ্ধমূল হয়ে গিয়েছিল। সকল সাক্ষীর দ্বারাও সেটাই প্রমাণ হলো।
দারোগা যখন চন্দরাকে প্রশ্ন করল, সত্যি কথা বলো, তুমি খুন করেছো? হ্যাঁ, আমিই খুন করেছি। কেন? আমি তাকে দেখতে পারতাম না। ঝগড়া হয়েছিল? না। সে তোমাকে প্রথমে মারতে এসেছিল? না। তোমাকে কোনরূপ অত্যাচার করেছিল? না। চন্দরার এই উত্তর শুনে সকলে অবাক হয়ে গেল। ছিদাম একেবারে অস্থির হয়ে উঠল। সে বলল, ও ও ঠিক কথা বলছে না, ও ঠিক কথা বলছে না দারোগা বাবু। বড় বউ প্রথমে। তুমি থামো, বেশি কথা বললে তোমাকেই জেলে ঢুকিয়ে দেবো। চন্দরাকে অনেকভাবে জেরা করলেও বারবার সে একই উত্তর দিল। বড় বউয়ের দিক থেকে কোনরূপ আক্রমণ আসেনি। এমন একগুঁয়েমি খুব একটা দেখা যায় না। কিসের এক নিদারুণ অভিমানে সে যেন ফাঁসি কাঠের দিকে ঝুঁকে পড়েছে। কিছুতেই তাকে টেনে রাখা যাচ্ছে না। এক নিরীহ চঞ্চল কৌতুকপ্রিয় গ্রাম্য মেয়ে গ্রামের চেনা পথ ধরে চিরকালের মতো জেলে চলে গেল। রথতলা, নদীর ঘাট, মজুমদার বাড়ি, স্কুল ঘর, পোস্ট অফিস, হাট সব পিছনে পড়ে রইল। সমস্ত পরিচিত লোকের চোখের সামনে দিয়ে কলঙ্কের ছাপ নিয়ে চলে গেল চন্দরা। গ্রামের মেয়েরা, তার সইরা গাছের আড়ালে দাঁড়িয়ে ঘোমটার ফাঁক দিয়ে সব দেখছিল। পুলিশ চালিত চন্দরাকে দেখে তারা লজ্জায়, ঘৃণায়, ভয়ে কেঁপে উঠল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দরা দোষ স্বীকার করল। খুনের সময় বড় বউ যে তার প্রতি কোনরূপ অত্যাচার করেছিল তা সে একবারও উচ্চারণ করল না। কিন্তু সেদিন ম্যাজিস্ট্রেটের এজলাসে ছিদাম একেবারে ভেঙে পড়ল। কেঁদে জোড়হাত করে সে বলল, দোহাই দোহাই হুজুর, আমার স্ত্রীর কোনো দোষ নেই। দোহাই হুজুর, আমার স্ত্রীর কোনো দোষ নেই হুজুর, কোনো দোষ নেই, আমার স্ত্রীর কোনো দোষ নেই। এই এই এই, এই কান্না থামাও। কি বলবে বলো। বলছি 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 হুজুর, বলছি সব 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 সত্যি বলছি। দা চালিয়েছিল বর্দা, বর্দা চালিয়েছিল। আমরা 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 কাজ সেরে বাড়ি ফিরলাম। তারপর ছিদাম এবার সব সত্যি কথা খুলে বলল। যদিও হাকিম তার কথা বিশ্বাস করলেন না, কারণ প্রধান বিশ্বস্ত ভদ্র সাক্ষী রামলোচনকে যখন জেরা করা হলো তখন তিনি ঠিক উল্টো কথাটাই বললেন। রামলোচন বললেন, হুজুর, খুনের পরেই আমি দুঃখীর বাড়িতে গিয়েছিলাম। সাক্ষী ছিদাম আমার কাছে সব স্বীকার করে আমার পা জড়িয়ে ধরে বলল, বউকে কি করে উদ্ধার করব আমায় বলে দিন ঠাকুর। আমি যদিও ভালো মন্দ কিছুই বললুম না। সাক্ষী আমাকে জিজ্ঞেস করলো, আমি যদি বলি আমার বড় ভাই ভাত চেয়ে ভাত পাইনি বলে রাগের মাথায় বউকে মেরেছে, তাহলে কি আমার বউ ছাড়া পাবে? আমি বললাম, খবরদার হারামজাদা, আদালতে এক বর্ণও মিথ্যে বলিসনি, কত বড় মহাপাপ আর নেই। রামলোচন প্রথমে চন্দরাকে বাঁচানোর জন্য অনেকগুলো গল্প বানিয়েছিলেন, কিন্তু যখন দেখলেন চন্দরা নিজে বেঁকে দাঁড়িয়েছে তখন ভাবলেন শেষকালে বুঝি ওকে মিথ্যে সাক্ষ্যের দায়ে পড়তে হয়। তাই সমস্ত গল্প বাদ দিয়ে উনি যেটুকু জানতেন তাতে সামান্য রং চড়িয়ে সেইটুকুই বলে দিলেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট চন্দরাকে সেশন কোর্ট চালান দিলেন। ইতিমধ্যে চাষবাস, হাটবাজার, হাসি কান্না, পৃথিবীর সমস্ত কাজ চলতে লাগল। পুলিশ আসামি এবং সাক্ষী নিয়ে আদালতে হাজির হল। সম্মুখবর্তী মুনসেফের কোর্টে
বিস্তর লোক নিজ নিজ মোকদ্দমার অপেক্ষায় বসেছিল। কত শত লোক আপন আপন কড়াগণ্ডা হিসেবের চুলচেরা মীমাংসা করার জন্য ব্যাকুল হয়ে কোর্ট চত্বরে বসে আছে। তাদের কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ পৃথিবীতে আর নেই। ছিদাম এই অত্যন্ত ব্যস্ত পৃথিবীর দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। সব কিছুই তার কাছে স্বপ্নের মতো ঠেকছিল। চন্দরা জজকে বলল, ও সাহেব, এক কথা আর কতবার বলবো? তা তুমি যে অপরাধে স্বীকার করছো তার শাস্তি কি জানো? না। তার শাস্তি ফাঁসি। তোমার তোমার পায়ে পড়ি সাহেব, তাই দাও আমায়। তোমাদের তোমাদের যা খুশি করো, আমার আমার যে আর সহ্য হয় না। যখন ছিদামকে আদালতে উপস্থিত করা হলো, চন্দরা মুখ ফিরিয়ে নিল। জজ বললেন, বলি, সাক্ষীর দিকে চেয়ে বলো, এ তোমার কে হয়? চন্দরা দুই হাতে মুখ ঢেকে বলল, ও আমার স্বামী। ও তোমাকে ভালোবাসে না? দারুণ ভালোবাসে। তুমি ওকে ভালোবাসো না? খুব ভালোবাসি। জজ ছিদামকে যখন প্রশ্ন করলেন, তখন উদ্ভ্রান্তের মতো ছিদাম বলল, হুজুর, হুজুর, আমি হুজুর, আমি খুন করেছি বড় বউকে। আমি কেন? ভাত চেয়েছিলাম, বড় বউ ভাত দেয়নি। আমি খুন করেছি বড় বউকে হুজুর। বড় বউ ভাত দেয়নি আমাকে। আমি খুন করেছি। আমি খুন করেছি বড় বউকে, আমি খুন করেছি। দুঃখীরাম সাক্ষ্য দিতে এসে মাথা ঘুরে পড়ে গেল। জ্ঞান ফেরার পর সে কাতর কণ্ঠে বলল, ধর্মাবতার খুন আমি করেছি। খুন আমি করেছি ধর্মাবতার। কেন? ভাত চেয়েছিলাম, ভাত দেয়নি, তাই বড় বউকে আমি খুন করেছি ধর্মাবতার। আমি খুন করেছি। বিস্তর জেরা করে এবং অন্যান্য সাক্ষ্য শুনে জজ সাহেব স্পষ্ট বুঝতে পারলেন, ঘরের স্ত্রীকে ফাঁসির অপমান থেকে বাঁচানোর জন্য দুই ভাই অপরাধ নিজের ঘাড়ে নিতে চাইছে। কিন্তু চন্দরা থানা থেকে সেশন আদালত পর্যন্ত বারবার একই কথা বলে এসেছে। তার কথার তিল মাত্র নড়চড় হয়নি। দুজন উকিল স্বেচ্ছায় তাকে ফাঁসির হাত থেকে বাঁচানোর বিস্তর চেষ্টা করল, কিন্তু শেষ পর্যন্ত তাদেরও চন্দরার জেদের কাছে হার মানতে হলো। ফাঁসির সাজা হলো চন্দরার। জেলখানায় ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জেন্ট চন্দরাকে জিজ্ঞাসা করলেন, কাউকে কি দেখতে ইচ্ছা করছে? একবার আমার মাকে দেখতে চাই। তোমার স্বামী তোমাকে দেখতে চায়, তাকে কি একবার ডেকে আনবো? সার্জেনের কথা শুনে চন্দরা ব্যঙ্গের হাসি হেসে বলল, মরণ।